আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। উফ, গঙ্গার ঘাটে যেন মেলা লেগে গেছে। ভিড় ঠেলাঠেলি, এই বয়সে কি আর এসব সহ্য হয়? কালই বলেছিলাম বাবা, চলো আহিরিটোলা থেকে তর্পণটা সেরে আসি। কোনো একটা গঙ্গার ঘাট হলেই তো হতো না, সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও জগন্নাথ ঘাটেই যেতে হবে। কেন, আহিরিটোলাতে কি জল কম পড়েছিল? তোর মা ঠিকই বলে, 3 বছর বিদেশে থেকে নিয়মকর্ম সব ভুলে গেছিস। ওরে বছরে এই যে বড় খোকা, আমার এই লাঠি দিয়ে নয় পিটিয়ে তোমাকে দূর করে দেবো এই বাড়ি থেকে। বাহ বাবা, আমি আমাদের পিতৃপুরুষের জন্য সেই ভোরবেলা উঠে এই ভিড়ে ঠাসাঠাসি গঙ্গায় গিয়ে তর্পণ সেরে এলাম, আর তুমি এদিকে আমায় পিটিয়ে তাড়িয়ে দেওয়ার কথা বলছো? এই কেমন বিচার? তর্পণ সেরে আমায় উদ্ধার করেছো, কত করে বললাম আমিও যাব তোমাদের সাথে, নিয়ে গেলে। আর এই যে তোমার ছেলে, সেও তো তোমার মতোই হয়েছে, নিয়ে তো গেলই না, উল্টে 4টে জ্ঞান শুনিয়ে দিল। আহা দাদু, সাত সকালে চিৎকার চেঁচামেচি করো না তো। এই তুমি আর তোমার ছেলে দুই সমান। এই যে নবাবপুত্তর, বাবা দাদুর জন্য তো কোনোদিনও কিছু করলে না, একদিন একটু ভোরে উঠে নিজের পূর্বপুরুষের জন্য কিছু করো, তাতে এত খিটখিট করার কি আছে? আহা, মহালয়ার সকালটা এরকম ঝগড়া করে কাটালে হবে? একটু গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি হবে নাকি? কি বাবা, দেখো তো পছন্দ হয় কিনা। আজ চ্যাটার্জি বাড়ির প্রাঙ্গণে বসেছে চাঁদের হাট। বাড়ির 3টে জেনারেশন রয়েছে একই ছাদের তলায়। দাঁড়ান, ধীরে ধীরে পরিচয়টা করিয়ে দিই সকলের সাথে। যিনি লাঠি নিয়ে তাড়া করার কথা বললেন, তিনি হলেন এই বাড়ির কর্তা বিক্রমাদিত্য চাটুর্যে। বিক্রমাদিত্য চ্যাটার্জির 2 সন্তান। এক, যিনি গঙ্গার ঘাটে মানুষের উত্তাল ভিড় দেখে প্রায় উন্মাদ হয়ে গেছেন, দেবাদিত্য চ্যাটার্জি। আরেকজন হলেন দেবাঞ্জনা মল্লিক, যিনি বর্তমানে দক্ষিণ কলকাতার মল্লিক বাড়ির পুত্রবধূ। আবার এই দেবাদিত্য চ্যাটার্জির 2 সন্তান। প্রথম সন্তান হলেন খিটখিটে মেজাজের আদিত্য চ্যাটার্জি। পেশায় তিনি ইঞ্জিনিয়ার। আগে কলকাতার বাইরে থাকলেও বর্তমানে তিনি উত্তর কলকাতার পাকাপাকি বাসিন্দা। বিয়ে করেছেন এই মাস 3 হলো। এই যে মিষ্টি করে যিনি লুচি তরকারি নিয়ে এলেন, তিনি হলেন আদিত্য চ্যাটার্জির সদ্য বিবাহিত স্ত্রী শ্রীতমা চ্যাটার্জি। আর আমি কে, সেটা একটু পরে বলি না হয়। বৌমার হাতে গরম গরম ফুলকো লুচির প্লেট দেখে আল্লাতে আটখানা হয়ে পড়েন শ্রীতমা চ্যাটার্জির শ্বশুর মশাই দেবাদিত্য চ্যাটার্জি। ওমা, পেটের কথা পেটে রয়ে গেল, আর আমার মুখের সামনে লুচির প্লেট চলে এলো। দুপুরে কিন্তু পেঁপের তরকারিটা খেতেই হবে বাবা। সকালে লুচি খাচ্ছ, কোলেস্টেরলের কথাটা মাথায় রাখতে হবে তো নাকি? পুজো বলে কিন্তু সব ছাড় নয়। ও বাবা, আবার শর্ত আছে? তাই সই, তবে আপাতত লুচির প্লেটটা আমার হাতে দে। আহ, কি ভালো গন্ধ ছড়িয়েছে চারিদিকে। নাদবউ, আমার লুচির থালাটা। দাদু ভাই, তোমার না ভাজাভুজি একেবারে বারণ? বারে, এই দেবুর বেলায় লুচি আর আমার বেলায় হরি মটর। আহ দাদু, তা কেন হবে? ছোলা মটর কিছু খেতে হবে না, তোমার জন্য বিশেষ ব্যবস্থা আছে। মা, ও মা, দাদু ভাইয়ের খাবারটা নিয়ে এসো তো। এই যে আমি এসে গেছি। বাবা, এই নিন আপনার আজ মহালয়া স্পেশাল সকালের খাবার। চিড়ে, ঘরে পাতা মিষ্টি দই, সাথে রয়েছে ওই বঙ্কুর গ্রামের মিষ্টি আম, আর ঘরে বানানো কালাকাঁদ। আর কি কিছু লাগবে? ও অতি উত্তম, অতি উত্তম। সত্যি বৌমা, তুমি দিদি ভাই নাতবউ ছিল বলে আজ এই যাত্রা আমি রক্ষে পেলুম। না হলে তো আমার ছেলে নাতির যা অবস্থা, তাতে করে দুবেলা শুকনো মুড়ি চিবিয়েই পড়ে থাকতে হতো। আর তার সাথে করলার রস। শুনেছি কোনো এক ঋষি বলেছেন, পেট ঠান্ডা থাকলে নাকি মাথাও ঠান্ডা থাকে। আর তোমার তো দুটোই গরম থাকে সব সময়। ছোটবেলায় মার খাওনি বলে মনে করো না বড় বয়সে মার খাবে না।
বউয়ের সামনে খাবে নাকি কানমলা? বাহ মা, কি উচ্চ বিচার তোমার! আজকের দিনেও তুমি বলছো আমায় কান মোলা দেবে। আর দিতি কইছে? বাড়ির সবাই এখানে আছে, ও ও কোথায়? দিতির কাল অনেক রাত অবধি মিটিং ছিল, তাই সকালে উঠতে পারেনি। ও আচ্ছা। কি হলো এবার কর হম্বি তম্বি, নাকি যত জোর জুলুম মায়ের উপর, বউয়ের উপর কিছু নয়? বৌমা, সাদা আলুর তরকারিটা যা বানিয়েছো না, উফ, দারুণ! তোমার মা এতকাল রান্না করেছে, এমন সুস্বাদু বানাতে পারে না। বাবা, তুমি তো দেখছি গৃহযুদ্ধ লাগিয়ে দেবে। তা আমার কপালে কি হরি মটরও জুটবে না? ওমা, তা কেন? এই শ্রী, কি রে, আদির খাবারটা ওকে দে। এই নাও, 4টেই আছে। 4টে লুচি খেলে কোনো অসুবিধা হয় না। থ্যাঙ্কস। ছেলে আমাদের বিলেত ফেরত, বউকে আবার ঢং করে থ্যাঙ্কস বলছে। তা দাদা ভাই, আজ যে হঠাৎ করে লুচি আলুর তরকারি খাচ্ছিস, তোর হেলথের জন্য ভালো হবে? ক্যালোরি কাউন্টসের কি হবে? না মানে এতকাল তো মায়ের মাথা খারাপ করে দিতিস, এই খাবো না ওই খাবো না এসব করে। আজ প্রবলেম হচ্ছে না? আচ্ছা, এখানে একটু বিরতি নিন। ইতিমধ্যে গল্পে আরো 2টো নতুন চরিত্র ঢুকেছে। এক, এই বাড়ির জীবন্ত দুর্গা, অর্থাৎ আমার আর আদিত্য চ্যাটার্জির মা বৈশালী চ্যাটার্জি। এবার আমি কে? আমার অর্থাৎ এই অধমের নাম অদিতি চ্যাটার্জি, এই বাড়ির কনিষ্ঠা সন্তান। মহারানীর ঘুম ভাঙলো তাহলে। মা, আমার লুচির প্লেটটা। যারা মহালয়ার দিন সকাল 8টা অবধি কুম্ভকর্ণের মতন ঘুমোয়, তাদের জন্য লুচি তরকারি নেই। নিয়মটা নিশ্চয়ই তোর বানানো। কি করে বুঝলি? ও মা, এমন বুদ্ধিদীপ্ত একটা নিয়ম তোর মতো মাথা মোটার মস্তিষ্ক প্রসূত হবে না তো কার হবে? দিতি, তোমার খাবারটা। চোখ তুলে দেখি আমাদের বাড়ির মিষ্টি বউ আমার খাবারের থালা ধরে দাঁড়িয়ে আছে। জুন মাসে বিয়ে হয়েছে দাদা ভাইয়ের সাথে শ্রীতমার, আমারই বয়সী, তাই এখনো অব্দি বৌমনি ডাক্তার সড়গড় হয়নি। বিয়ে হয়ে আসা যাবৎ বাড়ির সবার চোখের মনি হয়ে উঠেছে সে। তবে দাদা ভাইয়ের সাথে এখনো একটা কিন্তু কিন্তু ব্যাপার চলে। একেবারে পুরোনো দিনের আমলের অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে মোটে একবার দেখা সাক্ষাৎ হয়েছে, তাও এই এত বড় পরিবারের সামনে। সেই জন্য ওদের মধ্যে ভালোবাসার আদান প্রদানটা হয়েও হয়নি। দাও। তরকারিটা জাস্ট টু গুড হয়েছে। এই বলছি, আমার জন্য রাতেই তরকারিটা একটু তুলে রাখো না গো। পাক্কা হ্যাংলা একটা। বলছি মা, পিসিমণি কি সেই পঞ্চমীতেই আসবে? আমি কত করে বললাম নিয়ে আসি গাড়ি করে। এই গাড়ি বলতে মনে পড়লো, আজ তোর কাকে একটা এয়ারপোর্ট থেকে আনার ছিল না? আজ এয়ারপোর্ট থেকে? কাকে বলো তো? তোমার যে কে একজন বন্ধু আসবে বলছিলে ক্যালিফোর্নিয়া থেকে। হে ভগবান, আজ তারিখ কত? বোঝো কাণ্ড, কোনো কমের নয় এই ছেলে। আরে পুজোর সময় কোনো বাঙালির তারিখ টারিখ মনে থাকে নাকি? আজ তো 21 তারিখ। কার আসার কথা আজ? কিছু বলিসনি তো আগে। আরে আজ তো। এমন সময় আমরা শুনতে পাই বাড়ির বাইরে থেকে বঙ্কুর চিৎকার ভেসে আসছে। বঙ্কু আমাদের বাড়ির সুপার হিরো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ চোখের পলকে করে ফেলার ক্ষমতা সে রাখে। তো যাই হোক, বঙ্কুর চিৎকারের আওয়াজ পেয়ে আমরা বাড়ির প্রায় প্রত্যেকেই বাইরে বেরিয়ে আসি। আরে ভাই, আমি এই বাড়ির এক একটা লোককে চিনি। তাহলে বলেন তো উনি কে? তুমি কে ভাই? তোমাকেই তো বাইরের লোক মনে হচ্ছে। আপনি জানেন আমার পর সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? বাইরের পরিস্থিতি দেখে প্রতিটা মানুষেরই আলাদা আলাদা অভিব্যক্তি ছিল। কেউ ছিল অবাক, কেউ ছিল খুশি, আর কেউ ছিল অভিমানী। আরে আদি, এটা রায়ান না? হ্যাঁ মা, ওকেই আজ এয়ারপোর্ট থেকে আনতে যাওয়ার কথা ছিল। হায় ভগবান, এই বঙ্কু গেটটা খুলে দাদাকে ভিতরে আসতে দে। কি আশ্চর্য, অচেনা লোককে ঢুকতে বারণ করেছি বলে একেবারেও আমাদের জানাবি না কে এসেছে।
আয় ভাই আয়। এতগুলো বছর পর কলকাতায় ফিরে কি অভিনব ওয়েলকাম পেলাম। কি আর করবি, নিজের ভেবে একটু মানিয়ে নিস আর কি। হ্যাঁ, এতটাই নিজের ভেবে নিয়েছে যে বাড়িতে ঢুকতে দিচ্ছিল না। আরে একটু হলে গলা ধাক্কা দিত। রায়ন, এই যে শ্রীতমা, এত করে বললাম কিছুতেই তো এলি না বিয়েতে। এই তাহলে আমাদের নতুন বৌদি। নমস্কার, আমি রায়ন সেন। নমস্কার, আসুন ভিতরে আসুন। আপনি বিয়েতে আসেননি বলে কিন্তু বাড়ির সকলের ভারী অভিমান হয়েছে। ছুটি নিয়ে খুব ঝামেলা হয় গো। আরে কাকিমা, ভালো আছো? তাহলে আমেরিকা তোকে ফাইনালি ঘাড় ধাক্কা দিল। এবছর কলকাতার পুজোটা খুব টানলো। সেই যে 4 বছর আগে শহর ছাড়লি আর তো ঘুরেও দেখলি না। তা এই শহরের প্রতি টানটা যাতে অটুট থাকে সেই ব্যবস্থাটা করে নিলে হতো না? চেষ্টা তো একবার করেছিলাম। কথাটা বলেই আমার দিকে তাকানোর কিন্তু কোনো অর্থই ছিল না। রায়ান দাদা ভাইয়ের ছোটবেলার বন্ধু। এই বাড়িতে যাতায়াতও ছিল অবিরাম। বছর 4 আগে নিজের বাবাকে নিয়ে চলে গেছে আমেরিকাতে, ওখানেই চাকরি বাকরি করে। আপাতত এর থেকে বেশি ওর বিষয়ে আর বলার মতো আমার কিছু নেই। যত সময় যাবে আপনারা সবটাই বুঝতে পেরে যাবেন। মা, আমি আসি। ভালো আছিস অদিতি? মন্দ থাকার মতো তো কিছু নেই রায়ানদা, আমি আসছি। এক্সকিউজ মি। আরে চল চল ভিতরে চল, আবার সেই আগের মতন আমরা দুই বন্ধু মিলে পুজোটা পুরো মাতিয়ে দিই, কি বল? হ্যাঁ বাবা, দাদু ভাই, দেখো কে এসেছে। আমাদের কর্পোরেট পৃথিবীর অভিধানে একটি শব্দের কোনো গুরুত্বই নেই, আর সেটা হলো ছুটি। মহালয়া থেকে ছুটি চাইলে হয় আমি হার্টফেল করব, আর নাহলে আমাদের HR। সেই জন্য আমার ছুটি ধার্য হলো পঞ্চমী থেকে। তবে এখন সময় ছোটে না, ভ্যানিশ হয়ে যায়। নিমেষের মধ্যে একটা সপ্তাহ কেটে গেল। তবে মিথ্যে বলবো না, এই সময়টা কলকাতার রাস্তায় ঘুরে বেড়াতে খুব একটা অসুবিধা হয় না। বাইরে আলোকসজ্জা, বড় বড় প্যান্ডেল, হোর্ডিং, লোকজনের ভিড়, আর বাড়িতে ফিরেই নিজের বাড়ির ঠাকুর দালান জুড়ে আঁকা আলপনা, বাড়ি জুড়ে আলোর ছড়াছড়ি, কত চেনা অচেনা মুখ। দেখতে দেখতেই চলে আসে চতুর্থীর রাত। কিরে, কাল থেকে তো তোর মুক্তি। চোখ তুলে দেখি আমার কেবিনে উকি দিচ্ছে আমারই অফিস কলিগ, বলা ভালো আমার খুব কাছের এক বান্ধবী পিয়ালি। আর মুক্তি, জানিস পিউ, রায়ান ফিরেছে। কি বলছিস? কবে? তোদের বাড়িতে? মহালয়ার দিন এসেছে। মহালয়াতে এসেছে, তুই আজ বলছিস? বলেই বা কি হতো, ছাড়োর কথা। আচ্ছা শোন, কাল তুই আসছিস তো? হ্যাঁ, যাব। তোর কাল থেকে অফিস ছুটি ভাই, আমাদের নয়। সন্ধেবেলা যাব। চল হাঁটতে হাঁটতে কথা বলি। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর অফিসের পাটাপাট তুলে আমরা নিজের বাড়ি ফেরার পথে পা বাড়াই। হাঁটতে হাঁটতে বড় রাস্তায় উঠলে পিছন দিক থেকে কেউ আমার নাম ধরে ডাকতে থাকে। অদিতি, এই অদিতি। এই, এটা রায়ান তো। চুপ কর, চল এখান থেকে। কি রে, এত করে ডাকছি শুনতে পাচ্ছিস না? বাড়ি যাবি তো? তাতে তোমার কি? চল একসাথে যাই। আরে পিয়ালি না? হাই, কেমন আছো? ভালো আছি। তুমি এদিকে? ওই একটা বন্ধুর বাড়ি এসেছিলাম। বাড়িতে বসে থাকতে ভালো লাগে না বেশিক্ষণ। তুমি তো সেই আগের মতোই রয়ে গেছো। কেন, বিদেশ গেলে কি পেছন থেকে লেজ গজায় নাকি? হ্যাঁ, এই আমি আসছি। এই অদিতি, পিয়ালি, আসি কেমন? দিদি দাঁড়া না একটু। দিদি দাঁড়া না ভাই একটু। একদম পিছু রাখবে না আমাকে। তুমি তোমার মতো যাবে আর আমি আমার মতো। আচ্ছা আচ্ছা, পিছু রাখবো না, কিন্তু তোর পাশে পাশে তো যাই, তাহলে তো কোনো সমস্যা নেই। আশ্চর্য, ইচ্ছে না থাকলেও সেক্টর 5 থেকে গিরিশ পার্ক, এই এতটা রাস্তা আমাকে এই রায়ানটাকে সহ্য করতেই হলো। মেট্রো থেকে নেমেই আমি হাঁটা দিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ সবে চতুর্থী, কিন্তু রাস্তায় যে পরিমাণ মানুষের ভিড় তাতে করে বোঝা দেয়। আমি আমাদের আলো ঝলমলে পাড়া দিয়ে হেঁটে যাচ্ছিলাম, অমনি। কথা বলবি না বলে ঠিক করেছিস?
তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে কি রায়ানদা? কোনো কথা থাকতে পারে না? এটা তোমার আমেরিকা নয়, কলকাতার পুরনো একটা পাড়া। এখানে দেওয়ালেরও কান আছে। শুনুক, যে শোনা শুনুক, কিন্তু তুই সত্যি বল, তোর কিচ্ছু বলার নেই? আরে কি দাদা দাদা কি করছিস? দাদার বন্ধু দাদাই হয়। এত রাগ? রাগ আর অভিমানের মধ্যে তফাৎটা বুঝলে আজ আমাদের মধ্যে কথা ফুরোতো না। বাড়ি ফিরে আসি আমি। একটা আরামের ঘুমের দরকার ছিল আমার। কাল থেকে পঞ্চমী, বাড়িতে পুজোর সূত্রপাত। উফ, সে যে কি থ্রিল! দিদি, এই দিদি, তোমার জন্য চা এনেছি। ঘুম চোখে উঠে দেখি বৌমনি আমার জন্য চা নিয়ে এসেছে। ইতিমধ্যে ঢাকিরা সব চলে এসেছে, ঢাক বাজছে। ও চা, থ্যাংক ইউ গো। কাটা বড় ম্যাচ ম্যাচ করছিল। কাল দরজা খুলে ঘুমিয়ে পড়েছিলে? বড় মামির মেয়ে মিহির সাথে গল্প দিচ্ছিলাম অনেক রাত অবধি। তারপর আমি কখন ঘুমিয়ে পড়েছি কে জানে। মিহিও দরজা দিতে ভুলে গেছে বোধহয়। কাল অবধি তো অফিস করলে, নিজের জন্য কিছু কেনার সুযোগ পেয়েছো? আর শপিং না গো, নিজে তো তেমন বিশেষ কিচ্ছু কিনতে পারিনি, মা কিনেছে। এই তোমার তো বিয়ের প্রথম বছর, তোমার কটা বোনই হলো? বিয়ের থেকে বেশি শাড়ি পুজোতে পাচ্ছি। দিদি, তোমার জন্য একটা সালোয়ার স্যুট কিনেছি, দেখবে? তুমি কিনেছো? কবে কিনলে? তোমার দাদা ভাই নিয়ে গিয়েছিল। এই দেখো তো রংটা পছন্দ হয় কিনা। নিজের লোক বলে বলছি না, তবে হলুদ আমার খুব পছন্দের রং না হলেও জামাটা ছিল অত্যন্ত সুন্দর দেখতে। দারুণ হয়েছে গো, থ্যাংক ইউ। আমি কালই পরবো এটা। তা দাদা ভাই তোমায় কি দিল? ওই তো শাড়ি। ওই সবাই যেদিন শপিংয়ে গিয়েছিল সেদিন তোমায় যেটা কিনে দিয়েছিল সেটাই? আর কিছু দেয়নি? মানে এনি সারপ্রাইজ? যেটা কিনে দিয়েছিল সেটাই তো 10টার সমান। আচ্ছা দিদি, আমি একটা হেল্প করবে? গিফট দিয়ে হেল্প? পাক্কা বৌদি বৌদি কনসেপ্ট। সে না হয় ননদিনী একটু সাহায্য করলোই। বলো বলো, কি হেল্প? তোমার দাদা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনবো, কিন্তু আমি তোর পছন্দটা ঠিক জানি না। আজ বিকেলে কি করছো? কই, তেমন তো কিছু নয়। চলো বিকেলে তাহলে দুজনে মিলে একটু বেরোই। বিকেলে পিসিমণিও চলে আসবে, মায়েরও কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ। শুকনো মুখে থ্যাংক ইউ আমি নেব না, ফুচকা খাওয়াতে হবে। এই পাড়ার মোড়ের দোকানটা যা ভালো ফুচকার আলুটা মাখে না গো টক জল দিয়ে। এই বছর পঞ্চমীর বিকেলটা আমার জীবনের একদম অন্য রকম একটা বিকেলে পরিণত হয়ে গেল। সাধারণত পঞ্চমীর বিকেলটা আমার বাড়িতেই কাটে। বাড়ির পুজোয় খুব বেশি বাইরে বেরোনোর সুযোগ হয় না। তবে এইবারে বৌমনির সাথে কলকাতার রাস্তায় হাতে টানা রিক্সা চড়ে কলকাতার ঠাকুর দেখতে দেখতে টক জাল ফুচকা খেয়ে ঘেমে একাকার হয়ে আবার কুলফি খেয়ে নিজেদের ঠান্ডা করা এক মনে রাখার মতো মুহূর্ত। দাদা ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনে বাড়ি ফিরে দেখি আমাদের বাড়ির পুরনো ঠাকুর মশাই নিতাই ভট্টাচ চলে এসেছেন। ঢাক বাজছে, লোকের লোকারণ্য বাড়িতে। কিন্তু আমার নজর পড়লো, পিসিমণি কখন এলে? কই দেখি দেখি আমার মিষ্টুকে। আরে চোখের তলাটা একেবারে কালো হয়ে গেছে, আলুর রস লাগাবি রোজ। পিসি এ নাও, তোমার জন্য লেবু দিয়ে চা। রায়ানকে দেখে একটু অস্বস্তি হলো আমার। আমি চলে যেতে উদ্যত হলে পিসিমণি আমার হাত ধরে টেনে বলে, কি রে, এই তো এলি, এক্ষুনি চলে যাচ্ছিস? ওই ঘরে একটু কাজ ছিল। পুজোর দিনে আর কোনো কাজ নয়, বস না। রায়ানের মুখে কি সুন্দর গল্প শুনছিলাম আমেরিকার। মানছি আমেরিকা আমাদের থেকে অনেক 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 এগিয়ে, তবে আমি এখনো মনে প্রাণে আমার শহরটাকেই ভালোবাসি। আমিও তাই, কিন্তু সেটা যদি সবাই বুঝতো। আচ্ছা আপনারাই বলুন তো, যে নিজে থেকে সব ছেড়ে চলে যায় তার জন্য কি অপেক্ষা করা
উচিত, কিন্তু আমাদের এই অবুঝ মন, সেও কি সব কথা শোনে? পঞ্চমীটা কিছুটা মন খারাপ আর অনেকটা মন ভালো করা স্মৃতি নিয়ে চোখের পলকে কেটে গেল। আজ দুর্গা ষষ্ঠী, বাড়িতে আরো লোকজনের ছড়াছড়ি। ও বৌদি, বৌদি গো, মায়ের অস্ত্র গয়না সব বার করে রেখো, শুভ লগ্নের সময় যেন খোঁচাখুচি করতে না হয়। তুই চিন্তা করিস না দেবী, আমি শ্রীকে সব বলে রেখেছি। হ্যাঁ রে, কটা প্রসাদের প্যাকেট হবে একটু গুনে নিস তো। আচ্ছা, সে না হয় করবো। আর তুমি যাও, ঠাকুর মশাই কখন ধরে কল্পারম্ভের সামগ্রী দিতে বলছেন, এখানে সব কটা নেই। ও দেখেছো কাণ্ড, দাঁড়া দাঁড়া দেখি। এই বৌদি, যা চলে গেল। এই মিষ্টু, শোন শোন। হ্যাঁ পিসুমণি, বলো। এই তোর মায়ের কাছে যা এক্ষুনি, রান্নার ঠাকুর কয়েকশো বার জিজ্ঞাসা করছে কটা লুচি হবে এখন, তাড়াতাড়ি গিয়ে তোর মাকে পাঠা। পিসিমণির বার্তা নিয়ে মায়ের কাছে পৌঁছে মাকে রান্নার ঠাকুরের কাছে পাঠিয়ে আমি দায়িত্ব নিই কল্পারম্ভের থালা সাজাতে। পঞ্চগব্য, পঞ্চরত্ন, পঞ্চগুড়ি আর পঞ্চপল্লব, এই পাতাগুলো কই গেল? এদিক ওদিক খুঁজে দেখি কে পঞ্চপল্লবের প্যাকেটটা সেই শিখে তুলে রেখেছে। মেঝেতে দাঁড়িয়ে এক লাফে সে প্যাকেট পাড়ার মতো লম্বা আমি নই, তাই আমি সাহায্য নিলাম একটা চেয়ারের। এ কি পালাচ্ছিস নাকি? ও মা গো, উফ রায়ানদা, তুমি এখানে কি করছো? আগে বল, তুই এখানে কি করছিস? ওই যে প্যাকেটটা, ওটা দরকার, ওটাই নেব। নে ওঠ, আমি ধরছি। তুমি যাও তো এখান থেকে, সবসময় কেন আমার কাছে পিঠে। আরে বাবা রে, উফ মা গো। দেখলি কেমন ঠক্কর খেলি? তুমি পাটা ছাড়ো রায়ানদা। ওই দেখি, অবাধে তো করিস না, দেখা। রায়ান প্লিজ। দেখলি তো কিভাবে ঠক্কর খেলি? ওই জন্য বলি, কারোর হাত ধরলে নিজের ইন্ডিপেন্ডেন্স হারিয়ে যায় না। সবাই হাতটা সারা জীবন ধরে রাখতেও পারে না। কোন প্যাকেটটা বললি? ওই সাদাটা না? তুমি পারবে না। তুই তো আছিস, বলে দিস। এখনো এতটা বিশ্বাস কেন? আমি তো ভেবেছিলাম এই 4 বছরে বোধহয় রায়ান সব ভুলে এগিয়ে গিয়েছে নিজের জীবনে। এবার এই পাতাগুলো নিয়ে কি করবো বল? ওই সামনের থালাটাই রেখে দাও, পুজো মণ্ডপে থালাটা নিয়ে যেতে হবে। এমনই রেখে দেবো? হ্যাঁ রেখে দাও না, ঠাকুর মশাই গুছিয়ে নেবেন, পিসিমণিও তো আছে। সাবধানে ধর থালাটা, আর নিচে গিয়ে পায়ে একটু বরফ দিয়ে দিস। কেন এত ভাবছো? সেই তো আবার ফিরেই যাবে নিজের জগতে, স্বার্থপরের মতো। নিজেকে না ভালোবাসলে অন্য কাউকে কি ভালোবাসা যায়? আমি রায়ানের কথার কোনো উত্তর করিনি। আমি বেরিয়ে আসি সেই ঘর থেকে। রায়ান খানিকক্ষণ ওই ঘরের জানলার দিকে তাকিয়েছিল, হয়তো কিছু ভাবছিল। তবে ঘর থেকে বেরোতে গেলেই রায়ানকে ধরে আমার দাদা ভাই আদিত্য চ্যাটার্জি। আরে আদিত্য, তুই এখানে? দিতে ছিল রে এখানে? হ্যাঁ, একটু আগেই মণ্ডপে চলে গেল। কেন? আরে কাল লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে শ্রীয়ের জন্য এই শাড়িটা কিনেছি, কিন্তু ওকে কিভাবে দেব ঠিক বুঝতে পারছি না। তাই আর কি দিদিকে খুঁজছিলাম, যদি ওর হাত দিয়ে পাঠানো যায়। সে তুই করতেই পারিস, কিন্তু যতটুকু জানি তাতে করে এটুকু বলতে পারি, তুই নিজের হাতে শ্রীতমাকে শাড়িটা দিলে ও বেশি খুশি হবে। তাহলে এই শাড়িটা শ্রীর আর পুজোতে পরা হবে না? সে কি রে, বিয়ে করে এত আন্ডার কনফিডেন্ট হয়ে পড়েছিস? আরে শোন যেটা বলছি। ষষ্ঠীর রাত, মাকে অস্ত্র প্রদান, বাড়ির গহনা দিয়ে সাজানো চলছে। বাইরে থেকেও প্রচুর লোকজন আসছে আমাদের বাড়ির প্রতিমা নিদর্শনে। বাড়ির উঠানের একদিকে বাবা, পিসো, মামা, দাদু ভাইয়ের তাস খেলার আসর জমেছে। মা, পিসি, বৌমনি সকলেই বাড়ির নিয়ম অনুযায়ী নাকে নথ পড়েছে, যাতে ওদের দেখতে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। দিদি, এই দিদি শোন না, আরে এই দিদি শোন না। হ্যাঁ দাদা ভাই, কি হলো, ডাকছিস কেন?
বলছি এই ফুলটা শিখে একটু দিয়ে আয় না, লাল শাড়ি পরেছে তো, মাথায় সাদা ফুলটা দিলে ওকে দেখতে দারুণ লাগবে। দেখলাম আমার দাদা ভাই তো ভূত হয়ে আছে তার সত্য বিবাহিতা স্ত্রীর রূপের মহিমায়। আমি খানিক ভঙ্গি করেই বললাম, বাবারে এখানে এত জোরে ঢাক পাচ্ছে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, তুই ওপরে যা আমি গিয়ে শুনছি। দাদা ভাই একটু বিরক্ত হয়েছিল ঠিক কথা, তবে তেঁতুর পরেই তো মিষ্টির আসল স্বাদটা পাওয়া যায়। আমি দোতলায় এসে দেখি দাদা ভাই আমাদের চওড়া মোজাইক করা উঠোনে পায়চারি করছে। আমি ওর কাছে এসে বলি, হ্যাঁ রে বল, কি বলছিলিস তখন? আরে এই ফুলটা ধর আর শ্রীকে বল এটা যেন ওর খোপায় বাঁধে। তুই থাকতে আমি খামোকা কেন বলতে যাব, তুইই বল। আমি একটু সরে যেতেই দাদা ভাইয়ের সামনে এসে দাঁড়ায় শ্রীতমা চ্যাটার্জি। দাদা ভাই ভুল কিছু কিন্তু বলেনি, আজ বৌমনিকে সত্যিই অসাধারণ লাগছিল। আমি কাবাব মে হাড্ডি হতে চাই না একেবারেই, তোমরা কথা বলো, আমি নিচে গেলাম। বৌমনি আমায় একবার আটকাতে চেয়েছিল, কিন্তু আমি চোখের ইশারায় বলে দিলাম এই সময়টা একেবারেই হাতছাড়া করা উচিত নয়। আসলে এই 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 ফুলটা এই ফুলটা এনেছিলাম। এই দিদিটা তো অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেয় না। থ্যাংক ইউ। এই ফুলটা তুমি এটা পড়লে আমার খুব ভালো লাগবে। তুমি বোধহয় জানো না, আমি বঙ্কুকে এই জুঁই ফুলের মালা কিনতে পাঠিয়েছিলাম, কিন্তু ও বললো কোথাও পাওয়া যাচ্ছে না। আমার মনটা একটু খারাপ হয়েছিল বটে। বঙ্কু ঠিকই বলেছে, আমি তো সেই কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছি। ফুলটা লাগিয়ে দিতে একটু সাহায্য করবে? আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম বৌমনি দাদা ভাইয়ের হাতে ফুলের মালাটা ধরিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে পড়েছে। দাদা ভাইয়ের ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছে, তার সাথে বৌমনিও। কিন্তু আমার অদ্ভুত ঠেকলো, এই একই ফুলের গন্ধ আমি অত দূর থেকে এত ভালোভাবে পাচ্ছি কি করে। ঘুরে দেখি রায়ান দাঁড়িয়ে, হাতে ওই একই জুঁইয়ের মালা। আমি এখনো ভুলিনি তোর প্রিয় ফুল জুঁই। মনে রেখেছই বা কেন? তোর স্মৃতিগুলো নিয়েই তো টিকে আছি। পুজোর দিনে মিথ্যে বলো না রায়ানদা। দাঁড়া, দিকে দাদা ভাইরা আছে, হাতটা ছাড়ো। And then a dancing cloud of gold plays all around my darling's face. Each morning, while the days still hold my hour of grace. বুঝলাম কখন রায়ান আমার চুলে ওই জুঁই ফুলের মালাটা পরিয়ে দিয়েছে। ওর চোখের দিকে তাকালে আমি আজও হারিয়ে যাই। আর ওই একই কবিতা, অতীতে যখনই আমার মুখের উপর চুল পড়তো, ও চুলগুলো নিজের হাতে সরিয়ে ঠিক এই কবিতাটাই বলতো। জানি না আজ বুকের ভেতরটা কেন এত উথাল পাথাল করছে। ঢাকের আওয়াজ, বাড়ির হই আট্টগোল সব প্লান হয়ে গেছে আমার কাছে। নিজের ঘরে জানলার বাইরে আলো আঁধারির খেলা দেখতে দেখতে ষষ্ঠী কেটে চলে এলো সপ্তমী। মিষ্টু, ও মিষ্টু, এ কি রে, কিভাবে ঘুমাচ্ছিস? চোখ মেলে দেখলাম পিসিমণি আমার ঘরে এসে আমায় ডাকছে। পিসিমণি, তুমি এখন এত ভোরে? মা, সবাই নবপত্রিকা স্নানে বেরোচ্ছে, তুই যাবি না? আমার মনে পড়ে গেল আজ তো সপ্তমীর ভোর। ঠাকুর মশাই বলেছিলেন ভোর 4:41 কলা বউ স্নানে বেরোতে হবে। ফোনটা খুলে দেখলাম সময় তখন 4:27। এ বাবা, কত দেরি হয়ে গেছে। আমায় আর 5টা মিনিট দাও, আমি তৈরি হয়ে নিচে যাচ্ছি। আমি জামাটা বের করে তোর বিছানার ওপর রাখছি। আরে, কাল রাতে ঘুমাসনি? ওই আর কি,
জানলার পাশে বসে বসে ওখানেই চোখ লেগে গেছিল। তোর আর ছেলে মানুষগুলো গেল না। হ্যাঁ রে, জুঁই ফুলের মালা পেলি কোথায় তুই আবার? রায়ান ছেলেটা কিন্তু ভালো, একটু খ্যাপা কিন্তু ভালো। হঠাৎ ওর প্রসঙ্গ আনলে? যেভাবে রায়ান প্রতিটা কথায় প্রতিটা উত্তরে তোর প্রসঙ্গ টানে। আমার প্রসঙ্গ? অবাক হওয়ার তো কিছু নেই মিষ্টু, তোমাদের আমি আজ থেকে দেখছি না। এমনি এমনি আমার মাথার চুলগুলো পাখিনি। এত অভিমানের কি আছে মা? যা হয়েছে কথা বলে কি মিটিয়ে নেওয়া যায় না? না, যায় না। ওর পৃথিবী আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা, আর এই দুই পৃথিবী কোনো দিনও এক হতে পারে না পিসিমণি। কিন্তু দুজনে একইভাবে কষ্ট পেতে পারে। এসব ছাড়ো তো পিসিমণি, ঘড়িতে সময়টা দেখো, নবপত্রিকা স্নানে বেরোতে হবে না? ও হ্যাঁ, দেখেছো কাণ্ড। তুই আয়, আমি বরং নিচে যাই। আরে তো ভাবিস না মা। পিসিমণি চলে গেলে আমিও তার পরে পরেই নিচে আসি। বাড়ির সকল আত্মীয় পরিজন ঠাকুর দালানে এসে জড়ো হয়েছে। এবার সকলে বেরোবো আহিরিটলা ঘাটের উদ্দেশ্যে। নবপত্রিকা বাসিন্য নম দুর্গা ওই নমঃ। সমস্ত আচার নিয়ম মেনে বাবা গঙ্গায় ডুব দিয়ে নবপত্রিকা স্নান করিয়ে বাড়িতে ফিরতে ফিরতে বেঁচে গেল প্রায় সকাল 7টা। তবে বাড়িতে ফিরতেই লেগে গেল আরেক দক্ষযজ্ঞ। তাহলে বাবা, আহিরিটোলার ঘাটেও তো পুজোর কাজ হয়, তাহলে মহালয়াতে ওই জগন্নাথ ঘাট যাওয়ার পিছনের যুক্তিটা কি আমায় বোঝাও এবার। উফ বাবারে, এরা আবার ওই জগন্নাথ ঘাট নিয়ে পড়েছে। উফ, ওরে হতচ্ছাড়া ছেলে, সব কিছুর পেছনে এত যুক্তি খুঁজতে যাস না তো। কাকু একদম ঠিক কথা বলেছ, সব কিছুর পেছনে যুক্তি খোঁজার তো কোনো দরকার নেই। শোনো কাকু, আদি পরের বছর তোমার সাথে যেতে না চাইলে আমি যাব। আরে এই 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 তুই তুই যাবি মানেটা কি? তুই কি পরের বছরও কলকাতায় আসবি নাকি পুজোর সময়? শুধু পরের বছরও নয়, প্রতি বছরই আসবো। তোর হয়েছে কি ভাই? ঘুমের ঘোর কেটেছে তো? একেবারে ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলছি, এরপর কলকাতার পুজো আই উইল নেভার মিস। তা হঠাৎ এই রিয়েলাইজেশনের কারণ রায়ানদা? সব কারণ কি আর বলে বোঝানো যায়? আচ্ছা শোনো না, আমি একটু ওপরে গেলাম, মাথাটা বড্ড ধরেছে। আজ তো অনেক ভোর ভোর উঠতে হয়েছে। শুনেছি এখন আর তেমন বিশেষ কাজ নেই, তোকে তড়িঘড়ি করে আসতে হবে না। একটা ভালো ঘুম দে, দেখবি মাথা ব্যথা ছেড়ে যাবে। তুমি কি করে জানলে আমি কাল রাতে ঘুমাইনি? আজ থেকে তো চিনি না তোকে। তারপর থেকে কেটে গেছে প্রায় গোটা দিনটাই। এখন সন্ধে 7:30। আমরা সকলে বাড়ির ঠাকুর দালানে বসে বসে জমিয়ে গল্প করছি। আমাদের আড্ডার আসরে রয়েছে দাদু ভাই, পিসিমণি, দাদা ভাই, বৌমণি, আমি, আমার সব মামাতো পিস্তত ভাই বোনেরা আর রায়ান। তোরা কি জানিস, নবপত্রিকা মানে শুধু কলা গাছ না, কিন্তু নব মানে 9 এবং পত্রিকা মানে পাতা, অর্থাৎ 9টি পাতার সমন্বয়ে নবপত্রিকা সৃষ্টি। ও মা, কত কি নতুন শিখছি। হ্যাঁ, তুই তোর বরের থেকে এসব কিছুই জানতে পারবি না নাতবু। উনি লাট সাহেব কিনা। দাদু, ফোড়ন কেটো না তো মাঝে। পিসিমণি তুমি বলে যাও। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার এই 9টি পাতা হলো কদলী অর্থাৎ কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধান। ওমা, কচু গাছও থাকে? হাত চুলকোয় না? এ আবার কি কথা? হাত চুলকাবে কেন? না, ওই যে বলে কচু খেলে গলা ধরে যায়। হায় ভগবান, সেটা তো সবজি খেলে, আরে তো গাছের পাতা। তাহলে যে বলে বৃক্ষ তোমার নাম কি, ফলের নামে পরিচয়? গাছের পাতা ঠিক হলে সবজি খেলে কেন গলা খুসখুস করে? মিথ্যে বলবো না, রায়ানের এই কথা শুনে সবাই প্রায় হেসে লুটোপুটি খাচ্ছিল। রায়ান মানুষটাই এমন, তাই হয়তো আমি ওকে ভালোবেসেছিলাম। তবে আমি একটা কথা শুনেছি, যারা ঝগড়ুটে হয় একমাত্র তাদেরই কচু খেলে গলা খুসখুস করে।
তাই বোধহয় দিতি কচু খেতে চায় না। আবার কোনো কারণ ছাড়াই তুমি আমায় ঝগড়ুটে বললে। কোনো কারণ ছাড়া? এই আদি, তুই বল, ছোটবেলায় কার কত বেশি পেন সেই নিয়ে কি ঝগড়া করতো? হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। দিতির থেকে ঝগড়ুটে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া সম্ভব নয়। এই শোন, তুই তো আমার নিজের দাদা রে। সবসময় বন্ধুর সুরে সুর মিলিয়ে নিজের বোনকে অপমান করতে গায়ে লাগে না? তাহলে তুই বল, তুই কেন কচু খাস না? সেটা আমি থোড়ি তোমায় বলবো। তাহলে কাকে বলবি? তোর প্রেমিককে? সে কি দিতির প্রেমিক? বলনি তো কিছু। থাকলে তো বলবো। আর তোমরা কেন ওর কথায় পাত্তা দাও বলো তো? নেই, আমি তোর ফোনে মেসেজ চেক করেছি। আমি দেখি আমার ফোন রায়ানের হাতে। রায়ান দা, আমার ফোন তোমার কাছে গেল কি করে? রায়ান দা, ফোনটা দাও, ভালো হচ্ছে না কিন্তু। তাহলে আগে বল, কে তোকে অষ্টমীতে দেখা করতে যেতে বলেছে? আরে ফোনটা না দিলে বলবো কি করে? রায়ান দা, ফোনটা দাও। রায়ান আমার ফোন নিয়ে সারা ঠাকুর দালান ছুটে বেড়ায়। আমি ওর পিছন পিছন দৌড়তে থাকি। ছুটে ছুটে রায়ান দোতলায় এসে আমার ঘরের সামনে এসে দাঁড়ায়। আমি দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গেলে বলি, দিতে হবে না ফোন তোমাকে। ছুটি ছুটি হাত ধরিয়ে দিল। রায়ান আমার পাশে বসে বলে, আকাশ সিংহকে? আরে বাবা, আমার অফিসের কলিগ, আমাদের বাড়ি চেনে না, তাই পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকার কথা বলেছে। আশ্চর্য। ও, এবার ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। নিচে সবার সামনে কেন বললে আমার প্রেমিক আছে? এমনিতেই এরা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর তার মধ্যে তুমি যজ্ঞে ঘি ঢেলে দিলে। আদির মুখে তোর বিয়ের খবরটা শুনে তো দৌড়ে এলাম। কেন? আমার বিয়ের ঘটকালি করতে? সে তো সময় বলবে। এনে ধর তোর ফোন, আমি বরং আসি। আর শোন, বলো। তোর দিকে কেউ তাকালে তার চোখে বালি ছুঁড়ে মারবো। আমি বুঝতে পারছিলাম না রায়ানের এই কথাতে আমি রাগ করব না খুশি হব। আমার পুনরায় এই দোটানার মধ্যে চোখের পলকে কেটে গেল সপ্তমীর রাত। বড়রা বলেন অষ্টমীর সকাল বোঝানোর জন্য আলাদা করে দিনক্ষণ বা তারিখ বোঝানোর দরকার পড়ে না। মানুষজনের উপচে পড়া ভিড়েই তার প্রমাণ পাওয়া যায়। আজ আমাদের বাড়িতে পা ফেলারও জায়গা নেই, কারণ সকাল থেকেই চলছে অষ্টমীর অঞ্জলি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধার্থী সহসদা নমস্তুতে সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহসদা নমস্তুতে। দিদি মিত্তির জেঠিমারা কিন্তু প্রসাদের প্যাকেট পায়নি। ওদের বাড়িতে 2টো প্যাকেট যাবে, আর পাল কাকুর বাড়িতেও একটা প্যাকেট দিয়ে আসবি। ওনার মেয়ে এসেছে। উফ মা, সব একেবারে বলতে পারো না? মেয়ের কথা শোনো, একেবারে সব মনে রাখা যায়? আরে আমার ছোট্ট বোনটি, এত রাগের কি আছে? তুই বল না কি হেল্প করতে হবে। আরে আমি করে দিচ্ছি। হঠাৎ গানের সুর বদলে গেল কিভাবে? একটা দরকার ছিল আসলে। বুঝতেই পেরেছি। তবে এখন বড্ড চাপ দাদা ভাই। এই প্রসাদের প্যাকেটগুলো দিয়ে এসে কুমারী পুজোর জন্য পুতুলকে সাজাতে বসতে হবে। অনেক কাজ। কুমারী পুজোটা হয়ে গেলে শুনি প্লিজ। আরে কুমারী পুজো মিটতে মিটতে 1:30 কি 2টো। আচ্ছা তারপরেই না হয় শুনিস, কিন্তু ভুলে যাস না প্লিজ। সিরিয়াস কিছু? সিরিয়াস এবং আর্জেন্ট। ইচ্ছে ছিল তখনই দাদা ভাইয়ের থেকে জেনে নেওয়ার ঘটনাটা আদতে কি, কিন্তু মায়ের রুদ্র মূর্তি দেখে আমি আর দাদা ভাই দুজনের কাছে মন দিলাম। আমাদের বাড়ির এবারের কুমারী বৌমনির ভাইজি পুতুল। কি মিষ্টি দেখতে তাকে, একেবারে জীবন্ত উমা। কুমারী পুজো মিটতে মিটতে বেঁচে গেল প্রায় দুপুর 1:30। একটু ক্লান্তি বোধ ছিল,
তবে তার থেকেও বেশি আমার উৎসাহ ছিল দাদা ভাইয়ের সাথে কথা বলার। দাদা ভাইকে খুঁজে না পেয়ে আমি স্বাভাবিকভাবে বৌমণিকে গিয়েই জিজ্ঞাসা করি, এই বৌমণি, দাদা ভাই কই গো? কিছু জরুরি কথা বলবে বলছিল। তোমার দাদা ভাই? তাকে তো ছাদে যেতে দেখলাম মনে হয়। ছাদে? ও ঠিক আছে। ছাদে উঠে দেখি দাদা ভাইয়ের বেশ কিছু বন্ধু এসেছে, তাদের আমি মোটামুটি চিনি। রায়ানও আছে সেখানে। দাদা ভাই, একটু শুনবি? ও হ্যাঁ, তোর সাথে একটা জরুরি কথা ছিল, বলছি। কিন্তু তুই কি করে জানলি যে আমরা ছাদে আছি? কেন? বৌমণি বলল। তুই কি জিজ্ঞাসা করেছিস? হ্যাঁ তো কেন? আরে তুই ওকে জিজ্ঞাসা করতে গেলি কেন? বাড়ি ভর্তি এত লোক, সব ছেড়ে ওকেই জিজ্ঞেস করতে হলো? আরে তুই এত ওভার রিয়াক্ট করছিস কেন? এই দেখ, কবে থেকে এই শাড়িটা আমি স্ত্রীর জন্য কিনেছি, কিন্তু ওকে দিতেই পারছি না। ও মা, দাদা ভাই কি সুন্দর রংটা! কেন না দেবার কি আছে? বৌমণি খুব খুশি হবে। বলছিস? হ্যাঁ বলছি, আজই দে। তাহলেই হয়েছে। কেন, কি হলো? আরে আমি দিতে পারছি না বলেই তো তোর ওপর ভরসা করলাম। সে আমি দিতেই পারি, কিন্তু তুই নিজের হাতে নিজের পছন্দ করার শাড়ি বৌমণিকে দিলে ও বেশি খুশি হবে। মিলিয়ে নিস আমার কথা। আরে একই কথা রায়ানও আমাকে ষষ্ঠীতে বলেছিল, জানিস? আরে তোদের এত মিল কি করে বলতো? তাজ্জব ব্যাপার। আমি আর চোখে দেখলাম রায়ান বন্ধুদের সাথে গল্প করার অছিলায় বারবার আমায় দেখছে। আমি আর অপেক্ষা করিনি, নিচে নেমে এসেছিলাম। ওই চোখের মায়ার জালে আমি আর নিজেকে জড়াতে পারবো না, কোনোভাবেই না। সন্ধ্যা হয়, ঢাক বাজছে, ভিড় জমেছে আমাদের বাড়ির ঠাকুর দালানে। কেউ এসেছে প্রতিমা নিদর্শনে, কেউ বা তুলছে সেলফি, কেউ বা চেয়ারে বসে দিচ্ছে দেদার আড্ডা। আজ আমারও অফিস থেকে সকল বন্ধু বান্ধবরা এসেছে। এক দারুণ ফুরফুরে মেজাজে সন্ধে কাটলো বলে। রাতে যখন সকলে ফিরে যাচ্ছে, তখন পিয়ালির সাথে আমার রায়ানকে নিয়ে কথা ওঠে। কথা হচ্ছে ওর সাথে, সারা দিন মাথায় চড়ে বসে থাকে। আমায় নিয়ে কথা হচ্ছে? ব্যাস, আবার চলে এলো টিকটিকি একটা। এই অদিতি, চলে যাচ্ছিস কেন? দাঁড়া। আমার উপর বড্ড রেগে আছে। রেগে নয় রায়ানদা, অভিমান করে আছে। আর এই 4 বছরে অভিমানের পাহাড় জমেছে। আর সেই অভিমান ভাঙতে আমি অক্ষম। অক্ষম? একমাত্র তুমিই পারো ওর অভিমান ভাঙাতে। একবার চেষ্টা করেই দেখো না, মেয়েটা তোমায় বড্ড ভালোবাসে। নবমীর সকাল। না, সেই মহালয়া থেকে আমাদের কারুর গল্পে তেমন কোনো গতি আসেনি। না তো দাদা ভাই দিতে পেরেছে বৌমণিকে ওর কেনা শাড়ি, আর না তো বাবা একবারও পিসোকে দাবায় হারাতে পেরেছে, আর না তো পিসুমণি মায়ের সাহায্য ছাড়া শাড়ি পরতে পেরেছে, আর না তো রায়ান আমার কাছে এসে নিজের মনের কথা খুলে বলেছে। তবে নবমীতে একটু অন্যরকম কিছু হলো। দুপুরবেলা আমরা সকলে খেয়ে দিয়ে আমাদের 2 তলার চওড়া বারান্দায় বসে আছি। ঠিক তখনই, আচ্ছা বলছি, বাড়ির পুজো করে তো কলকাতার একটাও ঠাকুর দেখা হলো না। আমি আর দিদি পঞ্চমীর বিকালে বেরিয়েছিলাম। যে কারণে বেরিয়েছিলে সেটা কি দিয়েছো দাদা ভাইকে? বৌমণি ঘাড়ে নাড়িয়ে বুঝিয়ে দিল যে না, সেও এখনো অব্দি ওই দাদা ভাইয়ের মতোই কিন্তুতেই আটকে আছে। বলছি রায়ান ভুল কিছু বলেনি, চল না আজ একটু বেরোই, সন্ধি পুজোর আগেই ফিরে আসবো। বলছি তাহলে তো আর বেশি বেলা করে লাভ নেই। ওই 4:30 করে বেরোই। আমাদের গিরিশ পার্কেরটা, কুমোরটুলি, আহিরিটোলা, হাতিবাগান। সন্ধি পুজোর সময় 7:14-তে, আমাদের 6:45-এর মধ্যে বাড়ি ঢুকতেই হবে। তার মধ্যে যে কটা প্যান্ডেল দেখা হবে সে কটাই। হ্যাঁ হ্যাঁ, সময় তো হাতে আছে, তবে রাস্তাঘাটে যা ভিড় হয়। আচ্ছা আমি একটা কথা বলি, 4:30 মানে তখনও তো বেশ রোদ। সন্ধি পুজো মিটে গেলে তারপর বেরোনো হয় না? রাত করে না আমি বেরোবো, অসুবিধা তো কিছু নেই। হ্যাঁ, এটা দারুণ আইডিয়া রায়ান, না মানে রায়ানদা। সবই বুঝেছি, সেটাই ভালো হবে তাহলে। ব্যাস, আর কি,
একবার সন্ধি পুজো মিটতেই আমরা হই হই করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। ভিড়ে ভিড়াক্কার চারিদিকে। হেঁটে হেঁটে এই ভিড় ঠেলে ঠাকুর দেখার মজাটাই আলাদা। প্রায় সবকটা প্যান্ডেল দেখাই তখন শেষের পথে। বাজছে তখন রাত 10:30। দিদি দেখে পারো, দেখতে পাচ্ছিস না গাড়ি আসছে ওদিক থেকে? খেয়াল করিনি আসলে। আর শাড়ি পরলি না কেন? বাবা, এই ভিড়ের মধ্যে কে শাড়ি পরে? পাগল নাকি? অষ্টমীর দিন যখন সায়নের এসেছিল তখন তো দিব্যি শাড়ি পরে ছাদে উঠে গেছিলিস। ওই যেদিন তোমার বন্ধুরা এসেছিল, মানে ওই সায়নের কথাই বলছো কি? আরে সে তো বাড়িতে বলে, আর অষ্টমীর পুজো ছিল না। তুই জানিস না সায়ন থেকে পছন্দ করে। আমি শুধু একজনের কথাই জানি, বাকিদেরটা বলতে পারবো না। আর কে সে? কিরে দিতি, রায়ান, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? আরে চল, ওদিকে তো সবাই ডাকছে। হ্যাঁ চল চল। আবারও রায়ানের নজর এড়িয়ে বেরিয়ে আসি আমি। বাড়ি ফিরতে দেরি হয়েছে দেখে একটু বকা খেলাম বাড়ির লোকের কাছে। তবে এইটুকু শাসন ঠিক আছে, না হলে নিজেদের বাঙালি বলে ঠিক মনে হবে না, কি তাই না? রাত কেটে সকাল হলো। আজ ঢাক পাচ্ছে, লোকজনও রয়েছে, তবে সবেতেই কেমন মন খারাপের চিহ্ন। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজ বিজয়া দশমী। মা চলে যাচ্ছেন নিজের শ্বশুর বাড়ি, 1 বছরের অপেক্ষা। তবে ফিরে যাওয়ার আগে মা নিজের কোনো কাজই অপূর্ণ রাখেন না। আমাদের বাড়ির অসমাপ্ত কাজগুলো ধীরে ধীরে পূরণ হতে লাগলো। এই যেমন দাদা ভাইয়ের থেকেই শুরু হোক। শ্রী, আসবো? নিজের ঘরে আসার অনুমতি নিচ্ছ? আসলে আজ সাহস করে উঠতে না পারলে তোমায় আর এই শাড়িটা দেওয়াই হতো না। পারলে আজ এটা পরো, আমি নিজে পছন্দ করে কিনেছি। তুমি শাড়িটা পরলে আমার ভালো লাগবে। 1 মিনিট আদি, এটা তোমার জন্য। পঞ্চমী বিকেলে দিদির সাথে গিয়ে কিনেছিলাম, আশা করি তোমার পছন্দ হবে। পাঞ্জাবি? আমি আমি আজই এটা পরবো। আর আমিও। কাল তোমায় অপূর্ব লাগছিল শ্রী। আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছিল কাল। কি কথা? I love you, শ্রী। শুনেছিলাম শেষের কথাটা বলেই দাদাভাই ছুট দিয়েছিল নিজের ঘর থেকে। বৌমনির উত্তরের অপেক্ষাও করেনি। বৌমনিও নাকি লজ্জায় লাল হয়ে গিয়েছিল। ইস, এমন একটা দৃশ্য মিস করতে কার ইচ্ছা হয় বলুন তো? তবে এদিকে অন্য একটা যে দৃশ্য চলছিল সেটা এবার আপনাদের বলি। আসবো ম্যাডাম? কি চাই? একটা খবর দিতে এলাম। বরং শুরু হয়ে গেছে নাকি? আমি ফাইনালি কলকাতায় ফিরে আসার কথা ভাবছি। সত্যি? না মানে হঠাৎ কলকাতায় ফিরে আসার ইচ্ছে হলো। তুই খুশি হসনি? আমার খুশি হয়ে লাভ, তুমি নিজের ইচ্ছে ফিরে আসছো। তোর খুশির জন্য ফিরে আসছি না, তোর জন্য ফিরে আসছি। এভাবে বলো না রায়ানদা। আমি জানি তোর অভিমানের জায়গাটা কোথায়। তোকে কিছু না বলে চলে যাওয়াতে খুব দুঃখ পেয়েছিলিস না? কিন্তু বিশ্বাস কর, আমি তখন বুঝতে পারিনি জীবনে কোনটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, কেরিয়ার না ভালোবাসা। আমি তোমার মতো এত উচ্চাকাঙ্ক্ষী নই রায়ান। আমার কাছে এই বাড়ি, মা বাবা, দাদু ভাই, দাদা ভাই, অফিস, বন্ধু, এই শহর সবটা ম্যাটার করে। আর আমার কাছে ম্যাটার করছিস তুই। যখন ফোনে শুনলাম আদি তোর বিয়ের কথা বলছে, আমি কোনো কিছুর তোয়াক্কা না করে এখানে ফিরে এসেছি, কারণ আমি পারবো না তোকে অন্য কারোর সাথে দেখতে। মানুষ কখনো কখনো নিজের ভবিষ্যৎ গড়তে দূরে সরে যায়, কিন্তু নিজের শিকড়ের কাছে ফিরে তাকে আসতেই হয়। অনেক দেরি হয়ে গেছে রায়ান, অনেকটা দেরি করে ফেললে। অপেক্ষার থেকে বড় মাধুর্য কোনো কিছুতেই থাকে না। আমি অপেক্ষা করব তোর জন্য,
এই শাড়িটা তোর জন্য কিনেছিলাম, দিতে পারিনি। আর যদি তুই এই শাড়িটা পরিস আমি মেনে নেব, তুই আমার দিতেই আছিস। আমি তোকে কোনোদিনও কোনো কিছুতে জোর করিনি, আজও করবো না। আসি। ধর্মযুদ্ধে পড়ে গিয়েছিলাম আমি। কোনটা ঠিক কোনটা ভুল সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি আমার মনের কথাকেই প্রাধান্য দিয়েছিলাম। বরণের জন্য সবাই যখন নিচে ডাকছে তখন দেখি বৌমণিকে আজ অত্যন্ত সুন্দর লাগছে, পরনে তার দাদা ভাইয়ের দেওয়া শাড়ি। বুঝলাম ফাইনালি আমার দাদার সাহস হয়েছে নিজের মনের কথা খুলে বলার। সিঁড়ি ধরে নিচে নামতেই দেখি দাদা ভাইও সেই পাঞ্জাবিটা পরেছে যেটা বৌমণি ওর জন্য কিনেছিল, আর রায়ানও একটা পাঞ্জাবি পরেছে যেটা আমি ওকে ওর জন্মদিনে শেষবারের মতো উপহার করেছিলাম। 4 বছর পরেও সেই পাঞ্জাবি এখনো ওর কাছে অতি যত্নে আছে দেখে ভালো লাগলো। আর অন্যদিকে দাদা ভাই বৌমণিকে দেখে আর রায়ান আমায় দেখে ভ্যাবা চেকাকে দাঁড়িয়েছিল। দাদা ভাইয়ের কারণটা তো জানেন, আর রায়ানের এই হালের পিছনে কারণ ছিল আমি রায়ানের দেওয়া শাড়িটাই পরেছিলাম। তাহলে ভালো লাগছে স্যার? নভেম্বরে কি বিয়ের দিন দেখতে বলবো? মেয়ে দেখে রেখেছ? কেন, আমার পাশে দাঁড়িয়ে আছে, তার সাথে মানাবে না? ঢং কত! আমি মায়ের সামনে দাঁড়িয়ে তোকে প্রমিস করছি, আর যাই হোক আমি কোনো পরিস্থিতিতে তোকে ছেড়ে যাবো না দিদি, তুই মিলিয়ে নিস আমার কথা। ভাই তোর পেটে পেটে এত, শেষে কিনা দিতি। আর এই যে ম্যাডাম, বেশ ভালোই তো ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। শুধু আমাদের বললে হবে দাদা ভাই? এই শাড়ি আর পাঞ্জাবিটা কেমন চেনা চেনা লাগছে, তাই না বৌমণি? হ্যাঁ ঠিক তো। ওরে বেটা, নিজের বেলায় আঁটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটি। আমরা আমাদের মতো হাসাহাসি করছিলাম, কিন্তু ওই গল্প হয়েও হইল না শেষ। এ কি অনার সৃষ্টিকাণ্ড! মাগো, পাপ নিও না। কি হয়েছে বাবা? কোনো ত্রুটি হয়েছে? বিশাল অন্যায় হয়েছে, বিশাল। সবই দেবুর দোষ। আমি আবার কি করলাম? মায়ের বাঁচকের ভ্রুটা যে 3 সেন্টিমিটার উঠে আছে সেটা কারো নজরে পড়েনি। বাবা এসব কি আবল তাবল বলছো বলো তো? না, তোরা দেখ, এতগুলো দিন পুজো হয়েছে তোমরা কেউ দেখোনি। এই নিতাই, কি ঘন্টার পুরোহিত হে তুমি? দাদু ভাই, যেখানে চশমা ছাড়া তুমি সামনের লোককে চিনতে পারো না, সেখানে নাকি তুমি চশমা ছাড়া বলে দিচ্ছ ঠাকুরের ভ্রু উঠে আছে, তাও 3 সেন্টিমিটার। ওই জন্যই তো ভুলভাল বকছি দাদু। এই যে বঙ্কুচরণ, মেরে তোমার পিঠের চামড়া তুলে নেব। দাদু ঠান্ডা, এমন ভুলভাল কথা বললে কাল থেকে কিন্তু ওরা তোমায় থানকুনি পাতার রস খাওয়াবে। আমি ওসব খাবো না দিদি ভাই। তাহলে এখন একদম চুপ করে যাও। ফেরার সময় সামনে ভজাদার দোকান থেকে ফিশ কাটলেট, ডান দিল? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে আনবি, তোর বাপটা যেন দেখতে না পায়। একদম। কি এবার তাহলে মায়ের বরণ শুরু হোক? আসছে বছর বলো দুর্গা মাই কি জয়। চ্যাটার্জি বাড়ির পুজোর পালা এখানেই মিটলো, কিন্তু আসল পুজোর আসর তো এবার জমবে। আমাদের সাথে সাথে আপনারাও চুটিয়ে উপভোগ করুন শারদীয়ার আমেজ। দেখা হচ্ছে পুজোর পর। শুভ শারদীয়ার শুভেচ্ছা সকলকে।